আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তার জবাবে জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই ডিভিসির মাইথন ও পাঞ্চেত দুটি জলাধার থেকেই জল ছাড়া হয়েছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে ৪২ দিন পর আজ জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছেন। তবে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়েছেন তারা। অভয়ার ন্যায় বিচারের দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। অন্যদিকে একই দাবিতে নাগরিক সমাজের এক রিলে মশাল মিছিলে সামিল হন অসংখ্য সাধারণ মানুষ। দীর্ঘ আন্দোলনের পর মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের 5টি ঘরের দখল নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভিন রাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত আরও 2 জন। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং আর তাদের পরবর্তী ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন, জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। জলশক্তি মন্ত্রী সিআর পাতিল মুখ্যমন্ত্রীকে লেখা পাল্টা আরেকটি চিঠিতে বলেছেন, এর আগে বৃহস্পতিবার তিনি যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন তার মন্ত্রকের পক্ষ থেকে কোন পরিস্থিতিতে ডিভিসির 2টি জলাধার থেকে জল ছাড়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। তারপরেও মুখ্যমন্ত্রী গতকাল যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে শ্রী পাতিল বলেন, ডিভিসির মাইথন ও পাঞ্চেত 2টি জলাধার থেকে ডিভিসির জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয়। সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির প্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিব। ডিভিসি নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। চিঠিতে শ্রী পাতিল আরও বলেছেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ ক্রমে 14 থেকে 17 সেপ্টেম্বর 2টি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় 50% কমিয়ে দেওয়া হয়। কিন্তু 16 ও 17 তারিখে আরও ভারী বৃষ্টির দরুন বাধ্য হয়েই জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয়, যাতে বাঁধের জল উপচে বড় রকমের কোনো বিপর্যয় না হয়। আর এই জল ছাড়ার সময় যে জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শই নেওয়া হয়েছিল সে কথাও তিনি স্পষ্ট উল্লেখ করেছেন। মন্ত্রী আরও জানান, ওই 2টি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণও 2.5 লক্ষ কিউসেকেই সীমাবদ্ধ রাখা হয়। ডিভিসির সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতার কোনো অভাব নেই বলে উল্লেখ করে জলশক্তি মন্ত্রী এ ব্যাপারে পশ্চিমবঙ্গকে সব রকম সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডিভিসির বিরুদ্ধে পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টির অভিযোগ করে প্রধানমন্ত্রীকে গতকাল চিঠি লেখেন। তাতে তিনি বলেন, 2009 সালের পর থেকে এইবার সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য। ডিভিসি 5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে প্লাবিত 11টি জেলার 10,000 বর্গ কিলোমিটার এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50 লক্ষ মানুষ। জলে ডুবে নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফসলের ক্ষেত। অসংখ্য মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ডিভিসি পরিকল্পিতভাবে বাঁধ ও জলাধারগুলি নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো সম্ভব হতো বলে মুখ্যমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন। ডিভিসির মোট জল ছাড়ার পরিমাণের হিসেব প্রধানমন্ত্রীকে দিয়ে চিঠিতে মমতা জানান, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে রাজ্য। এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর সহ বহু গ্রাম জলের তলায়। কুর্চি, শিবপুর, হরালি, সিংটি, মনসুকা, পাঁচরেল সহ 11টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার পাশাপাশি খিলা গ্রাম পঞ্চায়েত আংশিক প্লাবিত। বন্যার জলের তোড়ে হুগলি জেলার খানাকুড়ে বহু বাড়ি জলমগ্ন, ভেঙে পড়েছে দোতলা বাড়িও। 2 মেদিনীপুরে বন্যা পরিস্থিতি জটিল আকার নেওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। বন্যা কবলিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে তারা ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করার পাশাপাশি অসুস্থ ও আর্ত মানুষজনকে উদ্ধার করছেন। 2টি জেলায় 6টি দল মোতায়েন রয়েছে বলে এনডিআরএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। অন্যদিকে নদীর জলস্তর বাড়তে মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকাগুলিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মুর্শিদাবাদের লালগোলার পদ্মা ভাঙন পরিদর্শনে গিয়ে গতকাল কেন্দ্রীয় সেচ মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলকে ফোন করে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলার শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিয়েছে। চলতি বছর 1 লক্ষ কৃষককে এই বীমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে না পারায় এবার কঠোর অবস্থান নিচ্ছে কৃষি দপ্তর। নবান্নে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে কৃষি দপ্তরের আধিকারিক ও জেলা শাসকদের এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। গতবার ৭৫,০০০ কৃষককে বীমার আওতায় আনা হয়েছিল। এবারে 1 লক্ষ কৃষককে বীমার আওতাভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হলেও বীমার জন্য আবেদন করেছেন মাত্র ৩০,০০০ কৃষক। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে। উত্তরবঙ্গে বন্যপ্রাণীদের বিচরণের এলাকা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার সেখানকার সব জাতীয় বনাঞ্চলকে একসঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য দার্জিলিংয়ের সিঙ্গালীলা জাতীয় উদ্যান থেকে শুরু করে নেওড়া, গরুমারা, জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভকে এক করিডোরের মাধ্যমে যুক্ত করা হবে। বনাঞ্চলগুলির মধ্যে যে সমস্ত জায়গা জবরদখল হয়ে গেছে তা সরিয়ে ৩০০ মিটার চওড়া পর্যন্ত একটি করিডোর তৈরি করা হবে বলে রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে ৪২ দিন পর আজ জরুরি বিভাগে কাজে যোগ দিচ্ছেন। রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ১০ দফা নির্দেশিকা জারির পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। গত ১০ই সেপ্টেম্বর থেকে সেখানে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। তবে কর্মবিরতি প্রত্যাহার ও অবস্থান তুলে নেওয়া হলেও অভয় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে বলে ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই আন্দোলন সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্লাবিত এলাকাগুলিতে অভয় ক্লিনিকও চালু করেছেন তারা। এদিকে নির্যাতিতার ধর্ষণ ও খুনের দ্রুত কিনারার দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলে যোগ দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এতে সামিল হন বহু সাধারণ মানুষও। অন্যদিকে অভয়ের দ্রুত ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি কলকাতায় গতকাল নাগরিক সমাজের এক রিলে মশাল মিছিলেরও আয়োজন করা হয়। ৪২ কিলোমিটার দীর্ঘ ওই রিলে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়ে কলকাতার বিভিন্ন জায়গা পরিক্রমা করে রাত ২:৩০ নাগাদ শেষ হয় শ্যামবাজারে। সেখানে নির্যাতিতার বাবা মার হাতে তুলে দেওয়া হয় মশাল। আন্দোলনরত চিকিৎসকদেরও কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের তরফে ডাক্তার দেবাশিস হালদার বলেন, কালকে থেকে কাজে ফিরছি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে, কিন্তু একটা কথা স্পষ্ট করতে চাই যে আমাদের বোনের বিচার যতদিন না পাচ্ছি আমাদের লড়াই কিন্তু চলবে। আমাদের লড়াই কিন্তু আমরা থামাবো না। আমরা কিন্তু রাজপথে থাকবো, আইনি লড়াই লড়বো এবং এরপরে যদি আমাদের বিচার থেকে দেরি হয় আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। কারণ এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারের আন্দোলন নয়, এই আন্দোলন আজকে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়ার আন্দোলন হয়ে উঠেছে। অন্যদিকে মশাল গ্রহণ করে আপ্লুত নির্যাতিতার বাবা তার মেয়ের দ্রুত ন্যায় বিচারের দাবি জানানোর পাশাপাশি সিবিআই ও সুপ্রিম কোর্টের উপর আস্থা প্রকাশ করেন। একটা কথা না বলে পারছি না, আজকে ছোট ছোট ছেলে মেয়েগুলো এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই, আশা করছি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তারা যে আংশিকভাবে কাজে ফিরেছে তাদের সঙ্গে আমি একমত, কারণ মানুষের সেবা হচ্ছে তাদের প্রথম ধর্ম এবং এই সেবার মধ্য দিয়েই তারা আন্দোলনটা চালিয়ে যান। আমি এটাও চাইব এবং সিবিআইয়ের উপরে, উচ্চ আদালতের উপরে আমাদের আস্থা রাখতেই হবে। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মেডিকেল কলেজের পঠন পাঠনের স্বচ্ছতা বজায় রাখা, কলেজের থ্রেড কালচার বন্ধ করা, গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি ও রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এমএসভিপি ও প্রিন্সিপাল অফিসের সামনে বিক্ষোভ দেখায়। টানা কয়েক ঘণ্টা চলে ওই বিক্ষোভ। ডাক্তারদের তরফ থেকে দাবি রাখা হয়েছিল, সেগুলি মেনে নেওয়া হয়েছে বলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ
পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে 5টি ঘরের দখল নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। সেখান থেকেই এই হুমকি সংস্কৃতি চলত বলে অভিযোগ ওঠে। প্রতিবাদে কাউন্সিলের অফিস ঘর থেকে সরিয়ে নেওয়ার দাবি তোলেন তারা। অভিযোগ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে 2টি ঘর বরাদ্দের কথা উল্লেখ করা হলেও দেখা যায় 5টি ঘরের দখল রয়েছে মেডিকেল কাউন্সিলের। এই মর্মে চিকিৎসকদের তরফে একটি চিঠিও দেওয়া হয়েছে। অধ্যক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রাক্তনীদের পক্ষ থেকে গতকাল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। দ্রুত এই থ্রেট কালচার বন্ধ করে কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে ওই স্মারকলিপিতে। উল্লেখ্য, এর আগে জেএনএম হাসপাতালে হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা 39 জনের মতো ডাক্তার পড়ুয়াকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভিন রাজ্যের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। ধৃতদের নাম শেখ কামরান ও জায়েদ হোসেন। এই নিয়ে এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হল। এর আগে গত 15 সেপ্টেম্বর কলকাতার বেনিয়াপুকুর থেকে মোহাম্মদ ফায়েজ ও মোহাম্মদ কাইফ নামে 2 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই অভিযুক্তদের হদিশ মেলে। দ্বিতীয় হুগলি সেতুর উপর গতকাল গভীর রাতে এক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন, রাত প্রায় 1:30 নাগাদ কলকাতামুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য